ভূতের গল্প পড়া আর হানাবাড়িতে ঘোরা দুটোর মধ্যে যেমন আকাশ পাতালের পার্থক্য, তেমনি আমার আর আমার বন্ধুদের পছন্দের মধ্যেও আকাশ পাতালের পার্থক্য। আমি তিথি। আমার স্বপ্ন আমি একদিন বড় লেখিকা হব, কিন্তু হব বললেই তো আর হওয়া যায় না। বড় লেখিকা হতে গেলে বড় বড় উপন্যাস, গল্প এসব লিখতে লাগে, যেগুলোর একটাও তুই লিখতে পারিস না। আবার লেখিকা হবে? বিনয় তাচ্ছিল্যের সঙ্গে বলে উঠল, হ্যাঁ, তুই শুধু ভূতের বই পড়ে যা, মন দিয়ে পড়, যাতে ভবিষ্যতে বড় ভূত হতে পারিস। বিনয়ের শেষ করার প্রায় সঙ্গে সঙ্গে বাদল এই কথাটি বলে অট্ট হাসিতে ফেটে পড়ল, আর তার সঙ্গে যোগ দিল সুমনাও। একমাত্র রিয়াই বলল, তুই এগুলো বাদ দে তো, ওদের কথার কিছু মনে করিস না, তুই তোর মন মতো কাজ করে যা। আমার সব বন্ধুদের মধ্যেই রিয়াটাই যা আমাকে একটু বোঝে, বাকিরা তো সব আমাকে বিরক্ত করতে পারলেই মজা পায়। তিথি, রিয়া, সুমনা, বিনয় আর বাদল, আমরা হলাম একটা গ্যাং। আমাদেরকে সবাই পঞ্চপাণ্ডব বলে, আর বিনয় বাদল হলো মাস্তুতো ভাই। আমরা এই পাঁচজন সেই প্রথম শ্রেণী থেকে একসাথে পড়ছি, একই হাই স্কুল, একই কোচিং, একই গানের স্কুল, একই ড্রয়িং স্কুল, আর শেষমেশ একই কলেজ। আমাদের কেউ কখনো আলাদা করতে পারে না। সব সময় চুম্বকের মতো কি দিয়ে যেন আমাদের বন্ধুত্বটা আটকানো। আমাদের বাড়িতেও আমরা এক, তোর বাড়ি আমার বাড়ি বলে এই সব কিছু নেই। যা আছে সবই আমাদের। আমাদের এই গত মাসেই কলেজের ফাইনাল শেষ হলো, এখন আর আমাদের হাতে কোনো কাজ নেই, তাই আমরা এখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে রাত, খুব মজা করছি। যদিও আমার ভূতের বই পড়া হচ্ছে না অনেক দিন। কি করে পড়বো? এত রাত হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে, ওই রাত্রে আর আমার বই নিয়ে বসতে মন চায় না, তাও আবার ভূতের বই। আমার খুব ভয় লাগে, তাও পড়ি ইন্সপিরেশন পাওয়ার জন্য। যাই হোক, আমার লম্বা 7 দিনের একটা লিস্ট নিয়ে বেরিয়েছি ঘুরতে যাব বলে। আমরা এই 7 দিনে বিশেষ কোনো জায়গা যাব না, জাস্ট আশেপাশের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেখানেই যাব ঠিক করেছি। আমাদের বাড়ি হাসনাবাদ, তো আমরা ফার্স্ট টাকি দিয়ে ঘোরা শুরু করলাম। আমি আমার এই ট্যুরের প্রত্যেকটা ঘটনা বা অভিজ্ঞতা ডায়েরিতে লিখে রাখবো বলে ঠিক করেছি, আর আমি লেখাও শুরু করে দিয়েছি। এই যে, তো আমাদের ট্যুরের প্রথম দিন আমরা ঠিক করলাম যে সেই দিনটা আমরা টাকি গেস্ট হাউসেই কাটাবো, আর পরের দিন সকালবেলা ট্রেন ধরে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে, আর রাত কাটাবো আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে। তারপর তার পরের দিন অর্থাৎ 3 দিনের দিন আমরা রওনা দেব পুরুলিয়ার উদ্দেশ্যে। যদিও পুরুলিয়া যাওয়াটা আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু বিনয় নাকি ওর কোন মামাতো ভাইয়ের কাছে শুনেছে যে পুরুলিয়াতে নাকি এক নাম করা জমিদার বাড়ি আছে, যেটা এখন হানাবাড়ি বলে বেশ দুর্নাম কামিয়েছে। তাই বিনয়ের বক্তব্য আমরা ওখানেই যাব ঘুরতে। দেখলাম সবাই ওর কথাতে সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেল। তবুও আমি একটু আপত্তি করলাম, কারণ আগেই বলেছি যে আমি একটু ভীতু প্রকৃতির, আর তাছাড়া ভূতের বই পড়া আর হানাবাড়িতে রাত কাটানো দুটো সম্পূর্ণ অন্য ব্যাপার। কিন্তু বিনয় আমার লেখিকা হওয়ার স্বপ্নের সুযোগ নিয়ে বলে উঠল, দেখ একবার চিন্তা করে, গল্প লেখার এর থেকে আর ভালো সুযোগ কিন্তু তুই পাবি না, একেবারে চাক্ষুষ অভিজ্ঞতা। ব্যাস, এই লোভনীয় সুযোগটা আমার আর ছাড়তে ইচ্ছে হলো না, আর আমিও রাজি হয়ে গেলাম ওদের সাথে যাওয়ার জন্য। তো আমরা আমাদের পরিকল্পনা মতো টাকি গেস্ট হাউসে রাত্রি নিবাসের পরের দিন সকালবেলা ট্রেন ধরে কলকাতার পথে যাত্রা শুরু করি। সেই দিন আমরা সারাদিন কলকাতার বিভিন্ন জায়গা পরিদর্শন করে রাত্রে সুমনার এক দিদির বাড়িতে আশ্রয় নিই। কালকে সকালবেলা আমরা এখান থেকেই ট্রেন ধরে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেব। সুতরাং এখন আমাদের সবার রাতে বিশ্রাম নেওয়ার সময়। রাতের খাওয়াটা খুব ভালোই হয়েছে। সুমনার দিদি মাংসটা খুব ভালো রান্না করে। আমরা সবাই পেট পুড়ে খেয়েও আবার কালকের জন্য রেখে দেওয়ার আবদার করেছি, ট্রেনে উঠে খাবো বলে।
যাই হোক, সারাদিন ঘোরাঘুরি করে সবাই এখন খুব ক্লান্ত। আমরা 5 জনের মধ্যে আমি, সুমনা আর রিয়া এক ঘরে শুয়েছি, দিদিরা এক ঘরে, আর বিনয় বাদলের জন্য আলাদা ঘর দেওয়া হয়েছে। আমি দেখলাম সবাই ক্লান্তিতে বিছানায় পড়ার সঙ্গে সঙ্গেই নাক ডাকতে শুরু করে দিয়েছে। তবে আমার কিন্তু ঘুম আসছে না, কি জানি কেন। তার জন্যই তো ডায়েরিটাতে নিয়ে বসলাম, যদি লিখতে লিখতে ঘুম চলে আসে। আজকে সারাদিনে একটুও লেখার সুযোগ পাইনি, পাবো কি করে? সারাদিন তো রাস্তাতেই কেটে গেল। কিছুক্ষণ লেখার পরে আমি বুঝতে পারলাম যে আমার ঘুম এভাবে আসার নয়, কারণ আমার কিসের জন্য জানি না খুব অস্বস্তি হচ্ছে। তাই ভাবলাম একটু বই পড়ি। আমি মনে করে আমার 100 ভূতের কারবার বইটা সঙ্গে করে নিয়ে এসেছি। ভাগ্যিস নিয়ে এসেছিলাম, না হলে কিন্তু এখানে খুব বিপদে পড়তে হতো। আমাদের যে ঘরটাতে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরের একপাশে একটা ছোট্ট পড়ার টেবিল আছে, আর তার ওপর একটা টেবিল ল্যাম্প। আমি ওটা জ্বালিয়ে ওখানে বসে বই পড়তে শুরু করলাম। এরকমভাবে কিছুক্ষণ পড়ার পর যখন আমার গল্পের বইতে ভূতের আবির্ভাব হয়েছে আর আবহাওয়াটাও যখন একটু ভৌতিক রূপ নিয়েছে, ঠিক সেই সময় আমি আমার পায়ের কাছে কিছু ভেজা ভেজা অনুভব করলাম। নিচের দিকে তাকিয়ে ঘরের আলো আঁধারির জন্য ঠিকমতো কিছু দেখতে পেলাম না, তবে এটা বুঝতে পারলাম আমার ঘরে কোথা থেকে যেন হঠাৎ করে জল ঢুকছে, আর এখন সেই জল আমার কোমর পর্যন্ত উঠে এসেছে। আমার ভীষণ ভয় করতে লাগলো। আমার পাটা যেন কেউ জোর করে মাটির সাথে চেপে রেখেছে। আমি কোনোভাবেই নড়তে পারছি না, আর এখন সেই জল বেড়ে বেড়ে আমার গলা পর্যন্ত ঠেকলো। আমি চিৎকারও করতে পারছি না। বিছানার দিকে তাকিয়ে দেখলাম ওদিকটাও কেমন যেন একটা আবছা অন্ধকারে ঢেকে গেছে। ওদের কাউকেই দেখতে পারছি না। আমার ভয়ে চোখ থেকে জল গড়াতে লাগলো। ইতিমধ্যে জল আমার মাথার উপরে উঠে গেছে। আমি তো সাঁতার জানি না, অনুক্রমে খাচ্ছি। এমন সময় আমি দেখলাম জলের মধ্যে থেকে কেমন যেন একটা আবছা নারী মূর্তি সাঁতার কেটে আমার দিকে এগিয়ে আসছে। আমি আর দেখতে পারলাম না। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, শরীর নিথর হয়ে যাচ্ছে। এমন সময় আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? এত জীবন্ত! কিন্তু এ কি, আমি তো টেবিলে বসে বই পড়ছিলাম, বিছানায় কখন আসলাম? টেবিলের দিকে তাকিয়ে দেখলাম বইটা খোলাই রয়েছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না। স্বপ্নটা এতটা জীবন্ত ছিল যে এখনো আমার শ্বাস নিতে গেলে কষ্ট হচ্ছে, যেন আমি সত্যি অনেকক্ষণ জলের নিচে ছিলাম। আমি আর বেশি কিছু ভাবতে পারলাম না। টেবিলের ওপর থেকে জলের বোতলটা নিয়ে এক ঢোক জল খেয়ে আমি শুয়ে পড়লাম। সকালবেলা আমার ঘুম ভাঙলো রিয়াদের ডাকে। ওরা সবাই উঠে রেডি হচ্ছে। এই এক রাতেই আমার চেহারায় কিছু পরিবর্তন দেখা গিয়েছে। চোখের তলায় কালি পড়েছে, আমার মুখটাও শুকনো শুকনো লাগছে। এটা দেখেই সুমনা জিজ্ঞাসা করলো, কিরে, কি হয়েছে তোর? রাতে ঠিক মতো ঘুম হয়নি? আমি কিছু বলতে যাব, তখন বাদল আমার হয়ে উত্তর দিয়ে দিল, বলল, আরে ও কিছু না, নতুন জায়গা তো, তাই হয়তো ঘুম হয়নি ঠিক মতো। আর তার মধ্যে কালকে এত ঘুরতে হয়েছে, সব মিলিয়ে রেস্ট হয়নি বলে হয়তো এরকম লাগছে। আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। ওদেরকে আর আমি কাল রাতের স্বপ্নটার কথা জানালাম না, কিন্তু আমার মন থেকে আমি ওটাকে কোনোভাবেই সরাতে পারলাম না। আমার বারবার মনে হতে লাগলো যে ওটা কোনো স্বপ্ন ছিল না, ওটা কোনো আসন্ন বিপদের সংকেত। কিন্তু কিসের বিপদ? কিছুক্ষণ পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের সকাল 10টার ট্রেনটা ধরতে হবে। 5-6 ঘন্টা লাগবে পুরুলিয়া পৌঁছতে। বিকেলের মধ্যে আমরা পৌঁছে যাব। সেখানে আমাদের একটা হোটেল বুক করা আছে, আমার বাবা করে দিয়েছেন। উনি ব্যবসার কাজে অনেকবার পুরুলিয়া এসেছেন, তাই উনি আমাদের সেখানে যাওয়ার আর থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের বাড়ি থেকে কিন্তু কেউ জানে না যে আমরা এখানে কেন এসেছি। জানলে হয়তো আর আসতে দিত না। আজ প্রায় 5 দিন পর ডায়েরি লিখছি। অনেক কষ্টে ডায়েরিটা পর্যন্ত পৌঁছতে পেরেছি।
জানি না কখনো কেউ এই ডায়েরিটা পর্যন্ত পৌঁছতে পারবে কি না, তাও আমি এই 5 দিনের গল্পটা লিখে রেখে যেতে চাই। আমি কিন্তু তিথি নই, আমি সুমনা। তিথি মারা গেছে, কি করে আমি জানি না। আর বাকিরাও মারা গেছে, মেরে দেওয়া হয়েছে ওদের। আমার সামনে মেরেছে। আমাকেও মারতে চেয়েছিল, কিন্তু খুঁজে পায়নি। 5 দিন আগে আমরা পুরুলিয়ার চড়িদা গ্রামে যখন পৌঁছই তখন রাত প্রায় 8টা বেজে গেছে। যদিও এতক্ষণ লাগার কথা ছিল না, কিন্তু আমাদের ট্রেন মাঝ রাস্তায় সিগন্যাল না পাওয়ার জন্য অনেকক্ষণ আটকে ছিল। তাও স্টেশনে নামলাম যখন, তখন প্রায় 7টা বেজে গেছিল। ভাগ্যিস সেখানে আগের থেকে আমাদের জন্য একটা মোটর ভ্যান অপেক্ষা করছিল হোটেলের পক্ষ থেকে, তাই খুব একটা বিপদে পড়তে হয়নি। যাই হোক, আমরা ওই রাত্রে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সিদ্ধান্ত নিলাম যে কালকে সকাল সকালেই আমাদের ওই হানা বাড়ি দেখতে বেরিয়ে পড়তে হবে। যদিও পুরুলিয়ায় এই গ্রামটাতে আর তার আশেপাশে দেখার মতো অনেক কিছুই ছিল, তবুও বিনয়ের যে সেটা আগে দেখতে হবে, ওটা দিয়েই শুরু করতে হবে। আমরাও সবাই সম্মত হয়ে ঘুমোতে চলে গেলাম। সারাদিনের ক্লান্তিতে আমাদের শরীর এতটাই অবসন্ন ছিল যে আমরা আর পরের দিন সকাল সকাল উঠবো ভেবেও উঠতে পারলাম না। আমাদের যখন ঘুম ভাঙলো তখন সকাল পেরিয়ে দুপুর হয়েছে। বিনয়েরই আগে ঘুম ভেঙেছিল, তার চিৎকারে আমাদেরও ঘুম ভাঙলো। আমরা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে ঠিক করলাম যে আমাদের এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে, না হলে অন্ধকার নামতে শুরু করলে আমাদের আর কিছুই দেখা হবে না। যেরকম বলা ঠিক সেরকমই কাজ। আমরা হোটেলে খেতে খেতে বিনয় সেই বাড়িটার ঠিকানা হোটেলের ম্যানেজারের কাছ থেকে জোগাড় করে নিল, কিন্তু তিনি আমাদেরকে ওদিকে যেতে বারণ করেছিলেন। ওই বাড়িতে আজ পর্যন্ত নাকি যারাই ঘুরতে গেছে তারাই নাকি আর ফেরেনি। সুতরাং তিনি একরকম আমাদের ওপর জোর দিয়েই বললেন ওদিকে না যেতে। এই কথোপকথন শুনে আরও কিছু লোক ওখানে জড়ো হয়ে গিয়েছিল। তাদের প্রত্যেকেরই ওই এক কথা, তারা কেউই আমাদের ওখানে যেতে দেবে না। বিনয় তাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে যখন কোনো সুবিধা করতে পারল না, তখন আশাহত হয়ে আমাদের কাছে ফিরে এসে আমাদের সব ঘটনা জানালো। সেই সময় আমাদের খুব রাগ হয়েছিল। আমাদের প্রত্যেকেরই মনে হলো একটাই চিন্তা, যে আমরা কিভাবে সেখানে যাব। যেতে তো আমাদের হবেই, না হলে এত কষ্ট করে এত দূর আসার স্বপ্নটাই তো বিফল হয়ে যাবে। আসলে ওই বাড়িটা এই হোটেলের 2 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি জঙ্গলের ভেতরে। সুতরাং সেখানে পায়ে হেঁটে যাওয়া যাবে না, আর আমরা এদেরকে নিয়ে যেতে বললে এরাও নিয়ে যাবে না। অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এই ভেবে আমরা প্রত্যেকেই ঘরে ফিরে গেলাম। সেদিন আর আমাদের কারো কোথাও ঘুরতে যাওয়া হলো না। তবে বিনয় আর বাদল সন্ধ্যাবেলা বেরিয়েছিল। আমি, তিথি আর রিয়া ঘরে থাকারই সিদ্ধান্ত নিলাম, কারণ আমাদের আগের দিনের ক্লান্ত ভাবটা তখনও পর্যন্ত কাটেনি। যাই হোক, ওদের দুজনের ফিরতে একটু রাত হয়েছিল, কিন্তু ওরা ফেরার সঙ্গে সঙ্গেই বাদল বলল প্রবলেম সলভ হয়ে গেছে। আমরা এখন একটা মোটর ভ্যান ঠিক করে আসলাম। ভ্যানটা আজকে রাত 11টার সময় আমাদের নিতে আসবে। আমাদেরকে শুধু একটু কষ্ট করে রাতে হানাবাড়িতে রাত কাটানোর মতো যা যা জিনিস দরকার সেগুলো জোগাড় করে নিয়ে হোটেল থেকে বেরিয়ে খানিকক্ষণ উত্তরের দিকটা হেঁটে যেতে হবে, কারণ সেই ভ্যানওয়ালা এখানকার লোকেদের ভয়েতে আমাদের হোটেলের সামনে থেকে তুলতে পারবে না। বাদল প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল। তার শেষ হওয়ার পর আমি, রিয়া আর তিথি প্রায় একসাথেই অবাক হয়ে বলে উঠলাম, এত রাতে আমরা ওই জঙ্গলের মধ্যে যাব, ওই হানাবাড়িতে? এই কথা শোনার সঙ্গে সঙ্গেই বিনয়ও বলে উঠল, তাতে কি হয়েছে, এখনই সুযোগ। এখন যদি আমরা না যেতে পারি তাহলে আর দিনের বেলা ওরা কেউ আমাদের ওদিকে যেতে দেবে না। সুতরাং ওইসব ভয় টয় পেয়ে কোনো লাভ নেই। ওইসব হানাবাড়িতে ভূত টুত কিচ্ছু নেই, সবই এইসব গ্রামবাসীদের বানানো অন্ধবিশ্বাস। দেখবি সকালে যখন ফিরে আসবো তখন এইসবের আর ভয়ই থাকবে না। বিনয়ের কথাতে আমরা 3জন একটু সাহস পেলাম। তারপর ব্যাগ গুছিয়ে রাতের অপেক্ষা করতে লাগলাম।
এখানকার লোকজন রাত 9টা বাজতে বাজতেই ঘুমিয়ে পড়ে। সেই সময় রাস্তায় আর কোনো লোকজনই থাকে না, তাই আমাদের হোটেল থেকে বেরোতে কোনো অসুবিধাও হলো না। সঠিক সময় মতো বেরিয়ে আমরা রাস্তার পাশে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর যে আমাদের পৌঁছে দেবে সে আসলো। সে আমাদের নিয়ে যেতে যেতে অনেকবার সাবধান করলো, তবুও আমরা তো ঠিক করেই বেরিয়েছিলাম যে কি করব। সুতরাং আমরা তার কথায় কান দিলাম না। আমরা ওই ভ্যানে যেতে যেতেই ওই চালকের কাছ থেকেই ওই বাড়ির গল্পটা শুনে নিলাম। আসলে বাড়িটা কোনো জমিদার বাড়ি ছিল না, বাড়িটা ছিল এক ব্যবসায়ীর। সে বাড়িটাকে জমিদারি আদলে বানিয়েছিল, তাই এখানকার লোকজন ওটাকেই জমিদার বাড়ি বলে জানত। ওই ব্যবসায়ী তার স্ত্রীর ওপর খুব অত্যাচার করত, এমনকি তাদের 2টি কন্যা সন্তানকেও ছাড়তো না। আসলে ওই লোকটা কন্যা সন্তান পছন্দ করতো না। পরপর 2 বার যখন কন্যা সন্তানের জন্ম দেয় তার স্ত্রী, তখন থেকেই ওই ব্যবসায়ীর অত্যাচারের পরিমাণও বেড়ে যায়। একদিন তার স্ত্রী সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে, আর নিজের বাচ্চাগুলোকে আগেই গলা টিপে মেরে দেয়। তারপর থেকে ওই বাড়ির সবাই একে একে মরতে শুরু করে, বিশেষ করে ছেলেরা। যারা তাদের বাঁচাতে চায় তারাও বাঁচে না। গল্পটা শুনে আমি, রিয়া আর তিথি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তাতে কি, আমাদের কথা বা আমাদের বারণকেই বা শোনে। আধ ঘন্টা পর আমরা সেই বাড়িটার সামনে এসে উপস্থিত হলাম। ভ্যান চালক আমাদের গেটের অনেকটা আগে নামিয়ে দিয়েছিল। বাড়িটা একটা জঙ্গলের প্রায় মাঝখানে। আমরা বাড়িটার মধ্যে প্রবেশ করতেই আমাদের কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সবার হচ্ছিল, আমার একার না। কিন্তু তিথি যেন কেমন একটা পাল্টে গেল। সে অদ্ভুত রকমভাবে চুপচাপ আর শান্ত হয়ে গেল। রিয়াই প্রথম এই জিনিসটা খেয়াল করলো, কিন্তু আমরা ভাবলাম ও হয়তো ভয় পেয়ে এরকম করছে। আমরা ওকে ধরে বাড়িটার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই যেন মনে হলো আমাদের বাইরের জগৎ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। একটা ভয় কাজ করতে লাগলো সবার মধ্যে। এমনি বাড়িটা বড় বড় পিলারে ঘেরা, একটা জমিদার বাড়ির মতোই দেখতে, বিশাল উঁচুতার ছাদ। আমরা বাড়িটাতে ঘুরে দেখতে লাগলাম এবং আজকের রাতটা কাটানোর মতো একটা ভালো ঘরও খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম দক্ষিণ দিকের একটা ঘর, আর তার ঠিক পাশেই আরেকটা ঘর। আমরা নিজেদের মধ্যে ঘরটা ভাগ করে নিলাম। দক্ষিণের ঘরটা আমরা মেয়েরা নিলাম, আর পাশের ঘরটা ছেলেরা। এত কিছুর মধ্যে তিথির মুখ থেকে কিন্তু কোনো কথা বেরোলো না। সে একদম শান্ত। আমরা তখনও ব্যাপারটা খুব একটা পাত্তা দিলাম না। আমরা যেহেতু রাত্রে খেয়ে এসেছিলাম, তাই খাওয়ার আর কোনো প্রয়োজনও পড়ল না। কিন্তু কেমন একটা অদ্ভুত ক্লান্তিতে আমরা যেন আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। আমাদের খুব ঘুম পেতে লাগলো, যেটা হওয়ার কথাও না, কারণ আমাদের তো রাত জাগার অভ্যেস আছে, আর আমরা আজকে সারা দিন ঘুমিয়ে কাটিয়েছি। আমরা আর কিছু ভাবতে পারলাম না। ব্যাগের থেকে চাদর বের করে আমরা যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। শব্দটা আসছিল আমাদেরই ঘরের কোণ থেকে, একটা কান্নার শব্দ। আমি মোবাইলের টর্চটা ছেড়ে ঘরের চারপাশ ঘোরাতেই দেখলাম একটা মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুজে কাঁদছে। আমার কেমন যেন একটু সন্দেহ হলো, কারণ আমার মনে হলো মেয়েটাকে আমি চিনি। আমি ঘাড় ঘোরাতেই দেখলাম রিয়াও উঠে বসে ভয়ে কাঁপছে, কিন্তু তিথি তো বিছানায় নেই। আমার সন্দেহটা এক নিমেষে দূর হয়ে গেল। ওটা তিথি যে ওরকম ভাবে কাঁদছে। আমরা আস্তে আস্তে তিথির কাছে উঠে গিয়ে যেই ওর গায়ে হাত দিলাম, অমনি ওর কান্না থেমে গেল। আমরা খুব ভয় পেয়ে একে অপরের দিকে চোখাচোখি করলাম। আবার তিথির দিকে তাকাতেই দেখি, কোথায় তিথি? একটু আগেই তিথি যেখানে বসে কাঁদছিল সেই জায়গাটা এখন ফাঁকা, কেউ নেই সেখানে। আমরা যেন নিজেদের চোখকেই আর বিশ্বাস করতে পারছিলাম না। এত তাড়াতাড়ি একটা মেয়ে কোথায় চলে যেতে পারে?
সারা ঘরে টর্চ ঘুরিয়ে কাউকে দেখতে না পেয়ে আমরা তিথিকে খোঁজার জন্য বাইরে আসলাম। বাইরে আমাদের জন্য আরও চমক অপেক্ষা করছিল। আমরা দেখলাম তিথি বাদলদের দরজার সামনে দাঁড়িয়ে ওদের দরজায় ধাক্কা দিচ্ছে, আর ওর এক হাতে একটা কাস্তে। ওটা ও কোথা থেকে পেল আমরা জানি না, একটু আগেও ওর কাছে ওটা দেখিনি। সঙ্গে সঙ্গে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল, মনের ভিতরে যেন খারাপ কিছুর একটা সংকেত দিতে লাগলো। তারপর আমরা যা দেখলাম সেটা আমরা দুঃস্বপ্নেও দেখতে চাইতাম না। তিথির দরজায় ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে বাদল দরজা খুলল, আর ঠিক সঙ্গে সঙ্গে ওই কাস্তেটা দিয়ে ওর গলায় কোপ দিয়ে ওর মাথাটাকে আলাদা করে দিল তিথি। মাথাটা ছিটকে এসে আমাদের পায়ের কাছে পড়লো। আমরা দুজনেই ভয়ে চিৎকার করে উঠলাম। আমাদের চিৎকার করার সঙ্গে সঙ্গেই তিথি আমাদের দিকে ফিরে তাকালো। কিন্তু এটা কে যে আমাদের সামনে দাঁড়িয়ে ছিল? ওটা কোনোভাবেই তিথি নয়। সামনের মেয়েটির চোখের মণি বলতে কিচ্ছু ছিল না, পুরো চোখটাই সাদা, আর দৃষ্টি এমন যেন আমাদের ভিতর থেকে ভিতর পর্যন্ত পড়ে ফেলতে পারছে। ইতিমধ্যে বিনয় ও ঘর থেকে বেরিয়ে আসলো, আর সেও এই দৃশ্য দেখে ভয়ে জড়সড় হয়ে গেল। আর ঠিক তখনই তিথিরূপী মেয়েটি তার হাতের কাস্তেটা দিয়ে যেই না বিনয়ের গলাটা কাটবে বলে উদ্যত হলো, ঠিক ওই সময় রিয়া একটা আতলা ইট তার দিকে ছুঁড়ে মারল। কিন্তু এতে তিথিরূপী মেয়েটির বিশেষ কিচ্ছু হলো না, শুধু তার হাত থেকে কাস্তেটা মাটিতে পড়ে গেল। সে তখন বিনয়ের দিক থেকে ঘুরে রিয়ার সামনে চলে এলো এক পলকের মধ্যে, আর ওই আতলা ইটটা তুলেই সে রিয়াকে আক্রমণ করলো। সে ততক্ষণ রিয়াকে মারতে থাকলো যতক্ষণ না তার মাথাটা থেতলে তার ঘিলুটা বাইরে বেরিয়ে আসলো। কি ভয়ানক সে দৃশ্য! আমার আমার গাটা গুলিয়ে বমি পেয়ে গেল। আর কিচ্ছু বোঝাতে না পেরে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলাম। শুধু একবার পিছনের দিকে তাকিয়ে দেখলাম যে বিনয়ের মাথাটাও একইভাবে কেটে মাটিতে পড়ে আছে। তারপর আমি লুকিয়ে থাকতে লাগলাম। সে কোনোভাবেই আমাকে বেরোতে দিত না বাড়িটার বাইরে। কি করে বেরোবো? বাড়িটার তো কোনো গেটই আমি এতদিন খুঁজে পাইনি। অনেক কষ্টে আমি আমাদের এই ঘরটা পর্যন্ত গিয়ে এই ডায়েরিটা নিতে পেরেছি, কিন্তু সে আজকে আমাকে দেখে নিয়েছে। আমি নিজেকে বাঁচাতে এই বাড়িটার একটা শুকনো কুয়োতে ঝাঁপিয়ে পড়ি। জল না থাকায় আমার নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পাটা পাথরের সাথে আঘাত লেগে ভেঙে যায়। ওফ, খুব যন্ত্রণা। আজ 5 দিন ধরে কিচ্ছু খাইনি, না জল নাই খাবার, ঠিক মতো লিখতেও পাচ্ছি না। অসুবিধা হচ্ছে, জানি আমি বাঁচতে পারবো না। সে এখন আমার সামনে বসে আছে, আমার দিকে তাকিয়ে অপেক্ষা করছে আমার লেখা শেষ হওয়ার। হয়তো কেউ কখনো এই ডায়েরিটার এত কথা জানতেও পারবে না, তবুও আমি সব জানিয়ে গেলাম। কয়েক বছর পর বাড়িটা সরকার থেকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো। আমরা কয়েকজন ওই বাড়িটার একটি শুকনো কুয়ার থেকে 2টি কঙ্কাল আর এই ডায়েরিটা উদ্ধার করি। সেটিকেই আপনাদের সামনে তুলে ধরলাম।